এএসআই হতে এসআই সাপ্লিমেন্টারি এমসিকিউ পরীক্ষা 2020। প্রশ্ন 1 দণ্ডবিধি 1860 অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? উত্তর খ দস্যুতা। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 103 অনুযায়ী দস্যুতা প্রতিরোধে সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে অপরাধীর মৃত্যু ঘটানো যেতে পারে। এই অধিকার দণ্ডবিধির ধারা 99 এ নির্ধারিত সীমাবদ্ধতার অধীন। প্রশ্ন 2 সরকারি চাকরি আইন 2018 অনুসারে কোনো সরকারি কর্মচারী কত বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন? উত্তর খ 25 বছর। ব্যাখ্যা সরকারি চাকরি আইন 2018 এর ধারা 44 এর উপধারা 1 অনুযায়ী চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর সরকারি কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন। অবসরের নির্ধারিত তারিখের অন্তত 30 দিন আগে নিয়োগকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হয়। প্রশ্ন 3 কোনো সরকারি কর্মকর্তা ট্রেজারিতে জমা দেওয়ার জন্য আইনত দায়িত্বপ্রাপ্ত অর্থ জমা না দিয়ে আত্মসাৎ করলে কোন অপরাধ করবেন? উত্তর গ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 405 ও ধারা 409 অনুযায়ী দায়িত্বের সূত্রে প্রাপ্ত সরকারি অর্থ অসৎভাবে আত্মসাৎ করলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংঘটিত হয়। সরকারি কর্মচারী এই অপরাধ করলে দণ্ডবিধির ধারা 409 এর বিশেষ শাস্তি প্রযোজ্য হয়। প্রশ্ন 4 ইনকোয়ারি স্লিপ নিম্নবর্ণিত কোন কারণে ইস্যু করা হয়? উত্তর খ পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 389 অনুযায়ী অন্য থানার অধিক্ষেত্রে কোনো পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়। নির্ধারিত অনুসন্ধানের ফলাফল সংশ্লিষ্ট থানায় ফেরত পাঠাতে হয়। প্রশ্ন 5 ক যদি একজন বিবাহিত মহিলা খের সঙ্গে তার সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে কখন অপরাধ করেছে? উত্তর খ ব্যভিচার। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 497 অনুযায়ী অন্য ব্যক্তির স্ত্রী জেনেও তার স্বামীর সম্মতি ছাড়া তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে পুরুষ ব্যভিচারের অপরাধ করে। এ ধারায় সংশ্লিষ্ট নারীকে অপরাধের সহায়তাকারী হিসেবে শাস্তি দেওয়া যায় না। প্রশ্ন 6 ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী সাক্ষীর প্রতি জারিকৃত সমনে কে স্বাক্ষর করেন? উত্তর খ আদালতের প্রিজাইডিং অফিসার। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 68 এর উপধারা 1 অনুযায়ী আদালত কর্তৃক জারিকৃত সমনে সংশ্লিষ্ট আদালতের প্রিজাইডিং অফিসার স্বাক্ষর ও সিল প্রদান করেন। বিধি দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কর্মকর্তাও সমনে স্বাক্ষর করতে পারেন। প্রশ্ন 7 নিম্নোক্ত কোন ক্ষেত্রে চুরি সংঘটিত হবে না? উত্তর গ কয়ের হাতে বিস্কুটের প্যাকেট দেখে খের কুকুর অনুসরণ করলে। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 378 অনুযায়ী শুধু বিস্কুটের প্যাকেট দেখে কুকুর স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করলে অসৎ উদ্দেশ্যে সম্পত্তি সরানোর উপাদান প্রমাণিত হয় না। অসৎ উদ্দেশ্যে খাবারের প্রলোভন দেখিয়ে কুকুরকে অনুসরণ করালে চুরির অপরাধ সংঘটিত হতে পারে। প্রশ্ন 8 কত মাসের মধ্যে কোনো দাবিদার উপস্থিত না হলে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সন্দেহজনক সম্পত্তি বিক্রয়ের আদেশ দেওয়া যায়? উত্তর ক 6 মাস। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 524 ও ধারা 525 অনুযায়ী ঘোষণার পর 6 মাসের মধ্যে কোনো ব্যক্তি সম্পত্তির দাবি প্রতিষ্ঠা না করলে সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারেন। প্রশ্ন 9 মেমো অব এভিডেন্স বামি কি? উত্তর খ মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত স্মারক। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 274 অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা বিপি ফর্ম নম্বর 41 কতে মামলার সাক্ষ্য প্রমাণের সংক্ষিপ্ত স্মারক প্রস্তুত করেন। মামলার বিচারাধীন অবস্থায় মেমো অব এভিডেন্স কেস ডায়েরি থেকে আলাদা রাখতে হয়। প্রশ্ন 10 বেপরোয়া বা অবহেলামূলক কাজের মাধ্যমে গুরুতর আঘাত করে মানুষের জীবন বিপন্ন করলে দণ্ডবিধির কোন ধারার অপরাধ হবে? উত্তর খ ধারা 338। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 338 অনুযায়ী বেপরোয়া বা অবহেলামূলক কাজের মাধ্যমে গুরুতর আঘাত ঘটিয়ে জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করলে এই ধারার অপরাধ হয়। এ অপরাধে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। প্রশ্ন 11 দণ্ডবিধি অনুসারে অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমবেত হওয়াকে বেআইনি সমাবেশ বলে? উত্তর খ 5 বা ততোধিক ব্যক্তি। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 141 অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তির সাধারণ উদ্দেশ্য ধারায় বর্ণিত বেআইনি উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হলে তা বেআইনি সমাবেশ। প্রথমে বৈধ সমাবেশও পরে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। প্রশ্ন 12 দণ্ডবিধির ধারা 201 এর অধীন অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিচের কোনটি প্রমাণ করা আবশ্যক? উত্তর গ ক ও উভয়টি। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 201 অনুযায়ী
আসামি অপরাধ সংঘটনের বিষয় জেনে বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অপরাধের প্রমাণ অদৃশ্য করেছে তা প্রমাণ করতে হবে। অপরাধীকে আইনগত শাস্তি থেকে রক্ষার উদ্দেশ্যও প্রমাণ করতে হবে। প্রশ্ন ১৩ আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করতে পুলিশের কোন পদের কর্মকর্তা হতে হয়? উত্তর ক থানার অফিসার ইনচার্জ। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুযায়ী আমলযোগ্য অপরাধ সংক্রান্ত তথ্য থানার অফিসার ইনচার্জের কাছে প্রদান করতে হয়। মৌখিক তথ্য লিখে তথ্যদাতাকে পড়ে শোনাতে এবং তার স্বাক্ষর নিতে হয়। প্রশ্ন ১৪ বিচারক কার্যক্রমে কোন ক্ষেত্রে দলিল প্রমাণের জন্য সাক্ষী আহ্বানের প্রয়োজন নাও হতে পারে? উত্তর খ দলিল ৩০ বছরের পুরনো হলে। ব্যাখ্যা সাক্ষ্য আইন ১৮৭২ এর ধারা ৯০ অনুযায়ী যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত ৩০ বছরের পুরনো দলিলের স্বাক্ষর ও সম্পাদন সম্পর্কে আদালত অনুমান করতে পারেন। এই অনুমান আদালতের বিবেচনাধীন এবং বাধ্যতামূলক নয়। প্রশ্ন ১৫ ২ বছরের কম দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধি অনুযায়ী কোনটি প্রযোজ্য হবে? উত্তর ঘ কোনটিই নয়। ব্যাখ্যা দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১২০ খ এর উপধারা ২ অনুযায়ী এ ধরনের অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ড। অপরাধটি জামিনযোগ্য কিন্তু আপোষযোগ্য নয়। প্রশ্ন ১৬ বিকৃত মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি কোন অবস্থায় আদালতে সাক্ষ্য দিতে সক্ষম হবেন? উত্তর খ জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে। ব্যাখ্যা সাক্ষ্য আইন ১৮৭২ এর ধারা ১১৮ অনুযায়ী মানসিক অসুস্থতা থাকলেই কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হন না। প্রশ্ন বুঝতে ও যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে তিনি সাক্ষ্য দিতে সক্ষম। প্রশ্ন ১৭ ক চের সম্মতি ছাড়া একটি কুকুর চের ওপর লেলিয়ে দিলে জখমপ্রাপ্ত হল কখন অপরাধ করেছে? উত্তর খ অপরাধমূলক বল প্রয়োগ। ব্যাখ্যা দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩৪৯ ও ধারা ৩৫০ অনুযায়ী কোনো প্রাণীকে প্ররোচিত করে নড়াচড়া করানোর মাধ্যমেও ব্যক্তির ওপর বল প্রয়োগ করা যায়। সম্মতি ছাড়া আঘাত ভয় বা বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে কুকুর লেলিয়ে দেওয়া অপরাধমূলক বল প্রয়োগ। প্রশ্ন ১৮ কোনো সাক্ষীর মৃত্যু হলে তার পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? উত্তর ক পরবর্তী মামলা একই পক্ষদ্বয় বা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হলে। ব্যাখ্যা সাক্ষ্য আইন ১৮৭২ এর ধারা ৩৩ অনুযায়ী প্রথম ও পরবর্তী কার্যধারা একই পক্ষদ্বয় বা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হলে পূর্ববর্তী সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। বিপক্ষের জেরা করার অধিকার ও সুযোগ এবং উভয় মামলার বিচার্য বিষয় মূলত একই হতে হবে। প্রশ্ন ১৯ ইনকোয়ারি নোটশিটে কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে? উত্তর নজরদারিভুক্ত ব্যক্তির গতিবিধি ও তার সম্পর্কে অনুসন্ধানের ফলাফল। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান ৪০৪ অনুযায়ী নজরদারিভুক্ত ব্যক্তির চলাফেরা যাতায়াতের স্থান চরিত্র ও কার্যকলাপের তথ্য নোটশিটে লিখতে হয়। সন্দেহজনক ব্যক্তির যাতায়াত অবস্থান পরিবর্তন ও অপরাধ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করতে হয়। প্রশ্ন ২০ তৃতীয় পক্ষের সাক্ষী বলতে কি বোঝায়? উত্তর ঘ ক খ ও গ কোনটিই নয়। ব্যাখ্যা সাক্ষ্য আইন ১৮৭২ এর ধারা ৪৫ থেকে ধারা ৫১ অনুযায়ী মামলার সরাসরি পক্ষ নন এমন ব্যক্তির বিশেষজ্ঞ বা প্রাসঙ্গিক মতামত নির্দিষ্ট ক্ষেত্রে আদালত বিবেচনা করতে পারেন। বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হলেও আদালতের জন্য চূড়ান্ত বা বাধ্যতামূলক নয়। প্রশ্ন ২১ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর অধীন গণউপদ্রব সম্পর্কিত বিধান কোন এলাকার জন্য প্রযোজ্য হবে না? উত্তর খ মহানগর এলাকা। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৩২ ক অনুযায়ী গণউপদ্রব সংক্রান্ত ১০ম অধ্যায়ের বিধান মহানগর এলাকায় প্রযোজ্য হবে না। মহানগরের বাইরে গণউপদ্রব অপসারণের শর্তাধীন আদেশ ধারা ১৩৩ অনুযায়ী দেওয়া যায়। প্রশ্ন ২২ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পুলিশ অফিসার কর্তৃক গঠিত অভিযোগের একটি কপি কার নিকট হস্তান্তর করতে হবে? উত্তর ক অভিযুক্ত ব্যক্তির নিকট। ব্যাখ্যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ১০৮ এর উপধারা ১ অনুযায়ী গঠিত অভিযোগের একটি কপি অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করতে হবে। অভিযুক্ত ব্যক্তি স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে অভিযোগের কপি গ্রহণের স্বীকৃতি দেবেন। প্রশ্ন ২৩ কোন ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ ঘটনা সম্পর্কে তদন্ত করবেন না? উত্তর ক তদন্ত করার যথাযথ কারণ না থাকলে। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৫৭ এর শর্তাংশের দফা খ অনুযায়ী তদন্তে প্রবেশ করার মতো যথেষ্ট ভিত্তি না থাকলে থানার অফিসার ইনচার্জ তদন্ত করবেন না। তদন্ত না করার কারণ প্রতিবেদনে উল্লেখ করে তথ্যদাতাকে জানাতে হবে। প্রশ্ন ২৪ ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর গ সিআইডি। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান ৭২ অনুযায়ী
ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের তথ্য ও বিষয়বস্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে সংকলিত হয়। এটি গোপনীয় সরকারি নথি এবং সাধারণভাবে বিক্রয়যোগ্য নয়। প্রশ্ন 25 এক জেলা থেকে ইস্যুকৃত পরোয়ানা অন্য জেলায় কার্যকর হলে এবং গ্রেপ্তারের স্থান থেকে পরোয়ানা জারিকারী আদালতের দূরত্ব 20 মাইলের বেশি হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থিত করতে হবে? উত্তর ঘ সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের যেকোনো একজনের নিকট। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 85 অনুযায়ী পরোয়ানা অন্য জেলায় কার্যকর হলে নির্ধারিত পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে স্থানীয় কর্তৃপক্ষের সামনে হাজির করতে হয়। জামিনের নির্দেশ অনুযায়ী জামানত গ্রহণ করা হলে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে। প্রশ্ন 26 কোন আইন বা বিধি অনুসারে একজন এএসআই কোনো আমলযোগ্য মামলা রেকর্ড করে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন? উত্তর প্রদত্ত কোনো অপশন সম্পূর্ণ সঠিক নয়। পিআরবি প্রবিধান 207 এর দফা গ। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 207 এর দফা গ অনুযায়ী সাব ইন্সপেক্টরের অনুপস্থিতিতে এএসআই এফআইআর রেকর্ড ও আসামি অনুসরণের মতো প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন। নির্ধারিত অবস্থায় এএসআই তদন্তের দায়িত্ব গ্রহণ করতে পারেন। প্রশ্ন 27 থানায় লিপিবদ্ধ সাধারণ ডায়েরির কার্বন কপি কার নিকট প্রেরণ করতে হয়? উত্তর মূল পিআরবি অনুযায়ী সার্কেল ইন্সপেক্টরের নিকট প্রদত্ত অপশনে সঠিক উত্তর নেই। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 377 এর দফা জ অনুযায়ী সাধারণ ডায়েরির একটি কপি নির্ধারিত সময়ে সার্কেল ইন্সপেক্টরের নিকট পাঠাতে হয়। সাধারণ ডায়েরি কার্বন পেপার দিয়ে 2 কপিতে লিখতে হয়। প্রশ্ন 28 পুলিশ আইন 1861 মোতাবেক অনুমতি সাপেক্ষে বিশেষ পুলিশ নিয়োগ করা যায় কাদের মধ্য থেকে? উত্তর ক স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে। ব্যাখ্যা পুলিশ আইন 1861 এর ধারা 17 অনুযায়ী দাঙ্গা, বেআইনি সমাবেশ বা শান্তিভঙ্গের আশঙ্কায় স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে বিশেষ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা যায়। নিয়োগপ্রাপ্ত বিশেষ পুলিশ কর্মকর্তা সাধারণ পুলিশ কর্মকর্তার সমান ক্ষমতা ও দায়িত্ব ভোগ করেন। প্রশ্ন 29 বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সিডিএমসের পূর্ণরূপ কোনটি? উত্তর খ ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যাখ্যা বাংলাদেশ পুলিশের সিডিএমএস সংক্রান্ত বিধান অনুযায়ী সিডিএমসের পূর্ণরূপ ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। এতে অপরাধ ও মামলা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হয়। প্রশ্ন 30 কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে বাদীকে কোন আইনের অধীনে শাস্তির আওতায় আনা যাবে? উত্তর ক নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 17। ব্যাখ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 17 এর উপধারা 1 অনুযায়ী কারও ক্ষতিসাধনের উদ্দেশ্যে জেনেশুনে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করলে শাস্তি দেওয়া যায়। শুধু অভিযোগ প্রমাণিত না হওয়া যথেষ্ট নয়, অভিযোগটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছিল তা প্রমাণ করতে হবে। প্রশ্ন 31 পিআরবি 1943 অনুযায়ী নিচের কোনটি লঘুদণ্ডের শ্রেণীভুক্ত হবে? উত্তর গ কোয়ার্টার গার্ড। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 878 এবং পুলিশ আইন 1861 এর ধারা 7 অনুযায়ী কোয়ার্টার গার্ড বা কোয়ার্টারে আটক রাখা বিভাগীয় লঘুদণ্ডের অন্তর্ভুক্ত। কোয়ার্টারে আটকের মেয়াদ সর্বোচ্চ 15 দিন হতে পারে। প্রশ্ন 32 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আইনবিএফআইয়ের চাহিদামতো মানি লন্ডারিং অপরাধ সংশ্লিষ্ট তথ্য কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা দাখিল করবে? উত্তর গ বীমাকারী। ব্যাখ্যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 2 এর দফা ব এবং ধারা 25 অনুযায়ী বীমাকারী প্রতিষ্ঠান রিপোর্ট প্রদানকারী সংস্থার অন্তর্ভুক্ত। রিপোর্ট প্রদানকারী সংস্থাকে বিএফআইয়ের চাহিদামতো প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন দিতে হয়। প্রশ্ন 33 পুলিশ অফিসার কর্মরত ইউনিটের থানা মালখানার একটি মোটরসাইকেল নিলামে ক্রয় করলে দণ্ডবিধির কোন ধারায় অপরাধ হবে? উত্তর ঘ ধারা 169। ব্যাখ্যা দণ্ডবিধি 1860 এর ধারা 169 অনুযায়ী আইনগতভাবে যে সম্পত্তি ক্রয় বা নিলামে দর দেওয়ায় নিষেধ রয়েছে সরকারি কর্মচারী সেই সম্পত্তি কিনলে অপরাধ হবে। অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। প্রশ্ন 34 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী স্বাক্ষর প্রতিপাদন যন্ত্র বলতে কি বোঝায়? উত্তর গ স্বাক্ষর যাচাইকরণে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার। ব্যাখ্যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর ধারা 2 এর দফা 37 অনুযায়ী স্বাক্ষর যাচাই করার কাজে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যারকে স্বাক্ষর প্রতিপাদন যন্ত্র বলে। এটি স্বাক্ষরের সত্যতা যাচাই করার প্রযুক্তিগত মাধ্যম। প্রশ্ন 35 তদন্তকারী পুলিশ অফিসার মামলা তদন্ত আরম্ভ শেষ এবং অন্যান্য বিবরণ কোন ডায়েরিতে লিপিবদ্ধ করেন? উত্তর গ কেস ডায়েরি। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 172 অনুযায়ী তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রতিদিনের তদন্ত কার্যক্রম কেস ডায়েরিতে লিপিবদ্ধ করেন। তদন্ত শুরু ও শেষের সময় পরিদর্শিত স্থান এবং উদ্ঘাটিত তথ্য এতে উল্লেখ করতে হয়।
প্রশ্ন ৩৬ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী পুলিশ কর্মকর্তা বলতে কোন পদমর্যাদার কর্মকর্তাকে বোঝানো হয়েছে? উত্তর গ সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন। ব্যাখ্যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২ এর দফা ম অনুযায়ী সাব ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাকে এই আইনে পুলিশ কর্মকর্তা বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই সংজ্ঞার অন্তর্ভুক্ত ছিলেন না। প্রশ্ন ৩৭ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর কোন অধ্যায়ের সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারকে ক্ষমতা প্রদান করা হয়েছে? উত্তর গ চতুর্দশ অধ্যায়। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর চতুর্দশ অধ্যায়ের ধারা ১৬০ অনুযায়ী তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনার বিষয়ে অবগত ব্যক্তিকে লিখিত আদেশে হাজির হতে বলতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তি আইনানুগ নির্দেশে হাজির হতে বাধ্য। প্রশ্ন ৩৮ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কোন আদালতে আপিল করতে পারবেন? উত্তর ক হাইকোর্ট বিভাগে। ব্যাখ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারা ২৮ অনুযায়ী ট্রাইব্যুনালের আদেশ রায় বা দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করতে হয়। প্রশ্ন ৩৯ ক তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ককে গ্রেপ্তার করার ক্ষমতা কার রয়েছে? উত্তর গ যে কোনো ব্যক্তির। ব্যাখ্যা অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা ১২ অনুযায়ী লাইসেন্স থাকুক বা না থাকুক সন্দেহজনকভাবে অস্ত্র বহনকারীকে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। সাধারণ ব্যক্তি গ্রেপ্তার করলে তাকে দ্রুত ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তার কাছে সোপর্দ করতে হবে। প্রশ্ন ৪০ পুলিশ আইন ১৮৬১ অনুসারে কোনো পুলিশ সদস্যের চাকরির অবসানের পর সরকারি পোশাক অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জমা না দিলে কি শাস্তি হবে? উত্তর ক ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা ৬ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ড। ব্যাখ্যা পুলিশ আইন ১৮৬১ এর ধারা ২৭ অনুযায়ী চাকরির অবসানের পর নিয়োগের সনদ পোশাক ও সরকারি সরঞ্জাম অবিলম্বে জমা দিতে হয়। জমা না দিলে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা ৬ মাস কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। প্রশ্ন ৪১ শিশু আইন ২০১৩ অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা জেলা বা উপজেলায় প্রবেশন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবেন? উত্তর ঘ সমাজসেবা কর্মকর্তা। ব্যাখ্যা শিশু আইন ২০১৩ এর ধারা ৫ এর উপধারা ৩ অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত সমাজসেবা কর্মকর্তা বা সমমানের কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারেন। সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই দায়িত্ব অর্পণ করবে। প্রশ্ন ৪২ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ সংঘটনের সহায়তাকারীর শাস্তির বিধান কি? উত্তর ঘ ধারা ৫ অনুযায়ী ধারা ৪ এ বর্ণিত শাস্তি ভোগ করবে। ব্যাখ্যা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ এর ধারা ৫ অনুযায়ী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘটনে সহায়তাকারী ধারা ৪ এ বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন। মূল অপরাধী ও সহায়তাকারীর ক্ষেত্রে একই দণ্ড প্রযোজ্য। প্রশ্ন ৪৩ পিআরবি ১৪৩ অনুযায়ী যোগদানের প্রতিবেদন পাওয়া মাত্রই প্রতিটি পদায়ন কোন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে? উত্তর গ ডিসপোজিশন রেজিস্টার। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান ৯১০ অনুযায়ী যোগদানের প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি পদায়ন ডিসপোজিশন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়। প্রশ্নে উল্লেখিত পিআরবি প্রবিধান ১৪৩ সঠিক নয়, প্রাসঙ্গিক প্রবিধান হল ৯১০। প্রশ্ন ৪৪ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ এর অধীন আবেদন কোন স্থানের এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করা যাবে? উত্তর গ সবগুলো। ব্যাখ্যা পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ এর ধারা ১১ এর উপধারা ২ অনুযায়ী সহিংসতা সংঘটনের স্থান আবেদনকারীর বসবাসের স্থান বা প্রতিপক্ষের বসবাসের এলাকার আদালতে আবেদন করা যায়। সংক্ষুব্ধ ব্যক্তি সাময়িকভাবে যে স্থানে বসবাস করেন সেই এলাকার আদালতেও আবেদন করা যায়। প্রশ্ন ৪৫ গত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা ক মারা গেছে বলে দাবি করা হলে তা প্রমাণের দায়িত্ব কার? উত্তর গ মৃত দাবিকারীর। ব্যাখ্যা সাক্ষ্য আইন ১৮৭২ এর ধারা ১০৭ অনুযায়ী কোনো ব্যক্তি গত ৩০ বছরের মধ্যে জীবিত ছিলেন প্রমাণিত হলে তিনি মারা গেছেন দাবি যিনি করেন তাকেই তা প্রমাণ করতে হবে। ৭ বছর ধরে কোনো সংবাদ না পাওয়া গেলে ধারা ১০৮ এর বিধান প্রযোজ্য হতে পারে। প্রশ্ন ৪৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পারমিট ছাড়া নিচের কোন শ্রেণীর মানুষ মদ পান করতে পারবেন? উত্তর ঘ চা শ্রমিক। ব্যাখ্যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ১১ এর উপধারা ২ অনুযায়ী চা শ্রমিকের তাড়ি ও পচুই পান করার ক্ষেত্রে সাধারণ পারমিটের বিধান প্রযোজ্য নয়। মুচি মেথর ডোম ও নির্দিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রেও এই ব্যতিক্রম প্রযোজ্য। প্রশ্ন ৪৭ আদালত গোপন সংবাদের তথ্যদাতার নাম জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা কোন আইনের বলে নাম প্রকাশে অস্বীকৃতি জানাতে পারেন? উত্তর ঘ সাক্ষ্য আইনের ধারা ১২৫।
ব্যাখ্যা সাক্ষ্য আইন 1872 ধারা 125 অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তাকে অপরাধ সংক্রান্ত তথ্যের উৎস প্রকাশ করতে বাধ্য করা যায় না। এই বিধান গোপন সংবাদদাতার পরিচয় ও নিরাপত্তা সুরক্ষিত রাখে। প্রশ্ন 48 পিআরবি 1943 অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের জন্য কোনো প্রার্থীর স্থানীয় তদন্ত কোন পদমর্যাদার কর্মকর্তা সম্পন্ন করতে পারবেন? উত্তর ঘ এএসআই পদমর্যাদার নিচে নন। ব্যাখ্যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি প্রবিধান 211 অনুযায়ী সরকারি চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন রোল এএসআই বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা তদন্ত করবেন। এএসআই এর নিচের পদমর্যাদার কর্মকর্তাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। প্রশ্ন 49 সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 অনুসারে কোন রোগটি সংক্রামক রোগের অন্তর্ভুক্ত নয়? উত্তর ঘ ডায়াবেটিস। ব্যাখ্যা সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এর ধারা 4 অনুযায়ী কালাজ্বর এভিয়ান ফ্লু ও খাদ্যে বিষক্রিয়া সংক্রামক রোগের তালিকায় অন্তর্ভুক্ত। ডায়াবেটিস অসংক্রামক রোগ হওয়া এই তালিকার অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন 50 ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী গঠিত জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সদস্য নন কে? উত্তর গ সচিব সুরক্ষা সেবা বিভাগ। ব্যাখ্যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 12 অনুযায়ী জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলে জননিরাপত্তা বিভাগের সচিব সদস্য ছিলেন। সুরক্ষা সেবা বিভাগের সচিব কাউন্সিলের নির্ধারিত সদস্য ছিলেন না।